2025 আইপিএলের ক্ষেত্রে যে 10টি দলের মধ্যে কোনো কোনো দল কিন্তু সব দিক থেকে সেরা, কোনো কোনো দল আবার মানে ব্যাটিং দিক থেকে শক্তিশালী, বোলিং দিক থেকে দুর্বল, আবার বোলিং দিক থেকে কোনো দল শক্তিশালী, ব্যাটিং দিক থেকে দুর্বল, কোনো দলের আবার ভালো ফিনিশার নেই কিন্তু ভালো বোলিং রয়েছে, আবার কোনো দল খুবই সেরা। সেই জন্য 2025 আইপিএলে কোন দল এগিয়ে থাকবে, কোন দলের স্কোয়াড এগিয়ে থাকবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। এর আগেও 2025 আইপিএল নিয়ে অনেকগুলো কিন্তু ভিডিও করেছিলাম, ঠিক আছে। তো দেখা যাক যে কি করা যায়, ঠিক আছে। এই যে 10টি দলের মধ্যে সব থেকে ভালো যেটা দল, সব থেকে বেস্ট 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 দুটো দল রয়েছে, মানে সব দিক থেকে শক্তিশালী, ব্যাটিং বোলিং সব দিক থেকে ভালো লাগছে, শক্তিশালী লাগছে চেন্নাই সুপার কিংস দল। আর সানরাইজার্স হায়দ্রাবাদের দলটাও বেশ শক্তিশালী। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটো দলই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। তারপরে কলকাতা দলটাও কিন্তু কম শক্তিশালী না, ভালো, তবে তবে ভালো। সানরাইজার্স হায়দ্রাবাদ মানে যেমন ক্যাপ্টেন্সি প্যাট কামিন্স রয়েছে, তেমনি ট্র্যাভিস হেড, অভিষেক শর্মার মতো ব্যাটাররা রয়েছে যারা টি20তে ভালো খেলতে পারে, সেরকম টাইপের ব্যাটাররা রয়েছে। এইখানেই তো অনেকটা এগিয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গাইকোয়াড় ক্যাপ্টেন্সি করবে ঠিকই, কিন্তু খাতায় কলমে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, মেন ক্যাপ্টেন্সি করবে মহেন্দ্র সিং ধোনি। এবার মহেন্দ্র সিং ধোনি যদি ক্যাপ্টেন্সি করে কতটা ভালো খেলতে পারে চেন্নাই সুপার কিংস, এর আগে আমরা কিন্তু দেখেছিলাম। আর মহেশ থেকসানাকে ছেড়ে দিয়েছে, মাথিসা প্রাথিরানাকে ধরে রেখেছে, নূর আহমেদ হয়তো খেলবে। নূর আহমেদ কিন্তু ভালো এফেক্টিভ হতে পারে, চেন্নাইয়ের মতো পিচে কিন্তু নূর আহমেদ কিন্তু এফেক্টিভ হতে পারে। এর জন্য কিন্তু 10 কোটি টাকা খরচা করে নিয়েছে। জাদেজার সাথে নূর আহমেদ যদি খেলে একেবারে কিন্তু অসাধারণ হবে, কিন্তু অসাধারণ। তবে সে যদি অফ স্পিনার হতো ভালো হতে পারতো, যা একই ধরনের স্পিনার, চায়নাম্যান বোলার তো ভালোই হবে, খুব একটা খারাপ বল করবে না। ব্যাটিংটা নূর আহমেদ করতে পারেন, এটাই হলো সমস্যা। জাদেজা থাকবে, বিজয় শঙ্করকে প্রয়োজনে কিন্তু খেলানো যাবে চেন্নাইয়ের মতো পিচে, তার বোলিংটা হয়তো কাজে লাগতে পারে, এই জন্য বিজয় শঙ্করকে নেওয়া হয়েছে। দীপক ওটাকে ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে। রাহুল ত্রিপাঠী রয়েছে, রাহুল ত্রিপাঠী প্রয়োজনে ফিল্ডিংটাও খুব ভালো করতে পারে, আবার প্রয়োজনে উইকেট কিপিং করতে পারে। উইকেট কিপিং করার দরকার নেই, তার কারণ ডেভন কনওয়ে থাকবে, ধোনি করবে, তবে ডেভন কনওয়ে কিন্তু উইকেট কিপারের অপশানে রয়েছে। ডেভন কনওয়ে তো ওপেন করবে ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে। ঋতুরাজ গাইকোয়াড় আর ডেভন কনওয়ে যে কতটা ভালো মানে ব্যাটসম্যান সেটা আমরা, বা ওপেনার, সেটা আমরা সকলেই দেখেছিলাম এর আগে। এবার কিন্তু সেটাই হতে চলেছে, ধামাকাদার ওপেনিং জুটি ওপেন করতে চলেছে চেন্নাইয়ের হয়ে। 3 নম্বরে খেলবে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে দুবে, 5 নম্বর পজিশনে হয়তো বিজয় শঙ্করকে খেলাতে পারে, 6 নম্বরে জাদেজা, 5 নম্বরে হয়তো রাচিন রবীন্দ্র, 6 নম্বরে জাদেজা, 7 নম্বরে ধোনি, এরকমভাবে, বা বিজয় শঙ্করকে খেলাতে পারে। দীপক ওটাকে পরে খেলাবে না, খেলালে রাহুল ত্রিপাঠীর জায়গায় খেলাবে, না হলে বসায় রাখবে। আর যেহেতু বিজয় শঙ্করকে গুজরাট খেলাতো ওই পরে 5-6 নম্বরে, ওই জায়গায় কিন্তু খেলাতে পারে, ফিনিশার হিসেবে হয়তো ইউজ করতে পারে বিজয় শঙ্করকে চেন্নাই সুপার কিংসে যে প্লেয়ার যায় সে প্লেয়ার কিন্তু পারফরমেন্স করে দেয়। বেশিরভাগ প্লেয়ার পারফরমেন্স করতে পারে, কিছু প্লেয়ার পারে না, কিন্তু বেশিরভাগ প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করে দেয়। এই জন্য বুঝতে হবে যে কি করে এখন, সেটাই দেখতে হবে। তোমাদের কি মনে হচ্ছে কোন দল বেশি শক্তিশালী, কোন দল এগিয়ে রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং হায়দ্রাবাদ বেশি শক্তিশালী। হায়দ্রাবাদ যদি এই টিম নিয়ে ভালো খেলতে না পারে, তারপরে হেনরি ক্লাসেন, তারপরে আর কে কে রয়েছে ভালো, নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ার রয়েছে, তারপরে হার্ষাল প্যাটেলের মতো প্লেয়ার রয়েছে, ঠিক আছে, মোহাম্মদ শামির মতো প্লেয়ারদের কিনেছে হায়দ্রাবাদ, এই জন্য হায়দ্রাবাদ তো ভালো খেলবে। প্যাট কামিন্স একদিকে মোহাম্মদ শামি, একেবারে কিরম জুটিটা কিরকম হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তার সাথে রাহুল চার, প্রয়োজনে কিন্তু অ্যাডাম জাম্পাকেও খেলানো যেতে পারে, কোনো কোনো ম্যাচে হয়তো অ্যাডাম জাম্পা খেলবে, আমরা হয়তো রাহুল চারকে বসেও দেখতে পারি, বসে থাকতে। তারপর জয়দেব উনাদকার রয়েছে, ব্যাকআপ প্লেয়ার হিসেবে হয়তো সুযোগ পাবে। ভালো, এই টিমটা কিন্তু শক্তিশালী লাগছে। দিল্লির আবার ব্যাটিংটা ভালো, ব্যাটিংয়ের থেকে বোলিংটা বেশি শক্তিশালী। বোলিংটা একদম খতরনাক বোলিং, কিন্তু ব্যাটিংটা অতটা ভালো না। ব্যাটিংটা বিশেষ করে ফিনিশারে কোনো ভালো কেউ নেই। আর প্রথম দিকে ওপেনার হিসেবে কেএল রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক লাস্ট কবে ভালো খেলেছিল আমার মনে পড়ে না, বর্তমানে ফর্মেও নেই। এই একটা সব থেকে বড় সমস্যা দিল্লি ক্যাপিটালসে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক ফর্মে নেই। কেএল রাহুল হয়তো ভালো খেলবে, বাট কেএল রাহুলও সেরকম একটা ফর্মে নেই। এই কয়েকদিন আগে প্রথম টেস্টে ভালো ব্যাটিং করেছিল, এছাড়া কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি। তারপর ক্রিস্টিয়ান স্টাফস কতটা কি খেলতে পারে এটা দেখতে হবে। তবে ঋষভ পান্ট যে ভূমিকাটা
পালন করতো 4-5 নম্বরে, সেই ভূমিকা কে পালন করে এটাই দেখতে হবে। ওর জন্যই হয়তো দিল্লি সমস্যায় পড়বে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ওই দিকেই চাপে পড়বে। বোলিং নিয়ে ভালো করবে, ব্যাটিং নিয়ে হয়তো চাপে পড়তে পারে। তো আমার দেখা যাক কীরকম খেলে দিল্লি ক্যাপিটালস। আমার ধারণা হয়তো আমি ভুলও হতে পারি, তার কারণ যদি পারফরমেন্স করে দেয়। সব থেকে বাজে খেলবে হলো লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস, এই দুটো টিমই সব থেকে বেশি দুর্বল লাগছে, উইক উইক টিম। আর স্ট্রংগেস্ট টিম বলে দিয়েছি, ঠিক আছে। এগিয়ে রয়েছে কোন দল সেটাও বলে দিলাম। তোমাদের মতে কি কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও। কেকেআরে তো ভালো ভালো প্লেয়ার রয়েছে, ব্যাকআপ প্লেয়ার রয়েছে, এবার পারফরমেন্সটা করতে হবে, ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে, বোলিংটা ভালো করতে হবে, তবেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবে। আকাশ চোপড়া কিন্তু এমন কথাই বলেছেন। আকাশ চোপড়া বলেছেন যে যে কটা টিম বানিয়েছে সবাই, এর মধ্যে থেকে কলকাতা টিম সেরা বানিয়েছে। কলকাতা কম টাকায় ভালো প্লেয়ার কিনেছে এবং প্রত্যেকের ব্যাকআপ প্লেয়ার রয়েছে। 1 থেকে 11 অবধি পুরোপুরি সেরা একাদশ তারা কিন্তু গঠন করতে চলেছে কেকেআর, এবং কলকাতা কিন্তু এইবারও কিন্তু ভালো খেলতে চলেছে এমনটাই মনে করছে কিন্তু আকাশ চোপড়া বলেছে যে আর অন্যান্য দলগুলো একটা দুটো প্লেয়ার ভালো কিনেছে ঠিকই, কিন্তু দল কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়নি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সামঞ্জস্যপূর্ণ দল বানিয়েছে। অন্যবার কিন্তু কলকাতার প্রশংসা করে না আকাশ চোপড়া, এবার কিন্তু আবার আকাশ চোপড়া প্রশংসা করছে। যে দলের প্রশংসা করে সে দল কিন্তু খেলতে পারে না, সেই জন্য কলকাতা নাইট রাইডার্স আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই। হয়তো ক্যাপ্টেন্সির জন্যই কলকাতা নাইট রাইডার্সের সমস্যা হবে। রাহানে হয়তো এখন ভালো খেলছে ঘরোয়া ক্রিকেটে, এইভাবে কলকাতার ক্যাপ্টেন্সি নেবে, তারপর কলকাতার হয়ে আর খেলতে পারবে না, একেবারে জঘন্য খেলবে, তখন কলকাতা সমস্যায় পড়বে, কলকাতা হেরে যাবে। এটাই তো হয়ে থাকে, এটাই হয়তো হতে চলেছে। তো এখন দেখা যাক শেষ অবধি কী হয়, কেমন পারফরমেন্স করতে পারে কলকাতা নাইট রাইডার্স। খারাপ খেললে বাজে লাগবে এই আর কি। মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটাও খারাপ না, মুম্বাই ইন্ডিয়ান্সে বোলিংটা বেশি শক্তিশালী ব্যাটিংয়ের থেকে। ব্যাটিংয়ে রোহিত শর্মার সাথে সেটা কোনো ওপেনার নেই, না পেলেও জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে, না পেলেও ফিল সল্টকে। এখন শেষে কিনা কাকে ওপেন করতে হচ্ছে, উইল জ্যাক্সকে ওপেন করতে পারে, অথবা রায়ান রেকলেকটন এদেরকে দিয়ে ওপেন করানো, অনাম করা প্লেয়ার দিয়ে ওপেন করাতে হবে, অতটা নাম করা প্লেয়ার নয়। ঈশান কিষানকে আবার হাতছাড়া করতে হলো, ঠিক আছে। তারপর সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এটা তো আসবে, এরা তারপর ব্যাটিংয়ে আসবে, হার্দিক পান্ডিয়া, এগুলো সব ঠিকঠাক রয়েছে। আর হার্দিক পান্ডিয়া যদি ফিনিশ করতে না পারে সেক্ষেত্রে প্রচণ্ড সমস্যায় পড়বে, তার কারণ নমনদীপ তো আর ফিনিশার না, সে এমনি 4-5 নম্বরে ব্যাটিং করতে পারে, সে কখনোই ফিনিশার না, সেই জন্য ভালো খেলার চান্স মুম্বাইয়ের কম। তবে বোলিংটা খুব শক্তিশালী, স্পিন বোলিংটা আবার আল্লাহ গাজনফির কেমন পারফরমেন্স করে এটা দেখতে হবে। যদি খারাপ হয় সেটা আলাদা ব্যাপার। আগে যখন কুণাল পান্ডিয়া ছিল, পোলার্ড ছিল, তখনই বেশি ভালো ছিল, এখন আর খুব একটা ভালো নেই, ঠিক আছে। আর অন্যান্য দল যেগুলো রয়েছে, গুজরাট টাইটান্সে ওই ওপেনই ভালো, শুভমান গিল আর জস বাটলার তো রাজস্থান রয়েলসে ভালো খেলতে, একা হাতে ম্যাচ জেতাতো, কিন্তু গুজরাটে কি পারবে? গুজরাটে যদি পারে তাহলে তো ভালো। আর ডেভিড মিলার যেহেতু নেই, ডেভিড মিলারের অভাবটা কে পূরণ করে গুজরাটে সেটা দেখতে হবে। এবং রাহুল তিয়াতিয়া হয়তো ভালো করবে। রাহুল তিয়াতিয়া রাহুল তিয়াতিয়া যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা শেষ দিকে ভালোই ফিনিশ করে, খুব একটা খারাপ ফিনিশ করে না, ভালোই ফিনিশ করে। অভিনব মনোয়ার যে প্লেয়ারটা, অভিনব মনোয়ারও আগে যেমন ফিনিশ ভালো করতে পারতো, এখন অন্য দলে গেছে। কিন্তু গুজরাট টাইটান্সে রাশিদ খানের ওপর অনেক কিছু নির্ভর করবে, তার পারফরমেন্স, তার ফর্মে থাকায়। সে যদি ফর্মে না থাকে গুজরাট বাজে খেলবে। শুভমান গিলের ক্যাপ্টেন্সি ভালো, অতটা ভালো না, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, মানে মোটামুটি ক্যাপ্টেন্সি করে, এটাই হলো সমস্যা। তো দেখা যাক তোমাদের মতে কি মনে হচ্ছে সেটা বলো, আর কোন দল ভালো খেলতে পারে সেটাও জানাও। আর যা যা আপডেট পাবো সব দেওয়ার চেষ্টা করবো। আইপিএলের আপডেট এখন আপাতত কোনো সেরকম আপডেট নেই, এখন এই আইপিএল নিয়ে আর ভিডিও দিতে ইচ্ছে করে না, তার কারণ এখন কোনো আপডেট নেই, কী দেবো। ওই জন্য মাঝে মাঝে ভিডিও তো দেওয়ার দরকার, ওই জন্য কিছু না কিছু টপিক নিয়ে একটু আলোচনা করে দিয়ে এরপরে যখন আপডেট পাবো সব আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে যেহেতু বাজে খেলেছে, ভারত হেরে গেছে, ওই জন্য আমার মনোজ তিওয়ারি সমালোচনা করেছে ভারতীয় টিমে, যে যাদের সুযোগ পাওয়ার কথা তারা সুযোগ পায় না। হর্ষিত রানা কোন হিসেবে সুযোগ পায়? হর্ষিত রানা মাত্র অল্প কয়েকটা ম্যাচ খেলে, আইপিএলে খেলে সে সুযোগ পেয়েছে। আর ওইদিকে আকাশদীপের মতো প্লেয়ার যে ধারাবাহিকভাবে ভালো খেলে আসে, সে প্লেয়াররা সুযোগ পায় না, বাংলার প্লেয়াররা সুযোগ পায় না। কলকাতার টিম নিয়েও সে সমালোচনা করেছিল যে বাংলার প্লেয়ারদের কলকাতা নেয় না, সেমনটাই বলেছিল কিন্তু মনোজ তিওয়ারি। এমনকি নিজের ক্ষেত্রেও, তার ক্ষেত্রেও কলকাতা এরকম হয়েছিল, কলকাতা খারাপ খেলছিল, অন্য প্লেয়ারদের সুযোগ দিচ্ছিল, কিন্তু মনোজ তিওয়ারি সুযোগ পায়নি। তারপরে তো অনেক পরে সুযোগ পেয়েছিল, সুযোগ যে একেবারে পায়নি, পেয়েছিল অনেকগুলো ম্যাচে মনোজ তিওয়ারি। আর রাইজিং পুনে সুপার জায়ান্টসেরও 2017 সালে ধোনির অধিনায়কত্বে খেলেছিল, আর ধোনির ওপর তার প্রচণ্ড রাগ, তার কারণ ধোনি বারবার তাকে বাদ দিয়ে দিত। রোহিত শর্মা বিরাট কোহলিকে সুযোগ দিত, কিন্তু তাকে সুযোগ দিত না। এবার সে রোহিত শর্মার
মানে দেখতেই পারে না রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে, তার কারণ সে ভাবতো যে সে ওরকম লেভেলের প্লেয়ার হতে পারতো, ওই লেভেলের, বিশেষ করে রোহিত শর্মার লেভেলের প্লেয়ার হলেও হতে পারতো। মনোজ তিওয়ারি সেটাই ভাবে, তার কারণ একসময় রোহিত শর্মা যা পারফরমেন্স করতো মনোজ তিওয়ারি একই পারফরমেন্স করতো, কিন্তু চান্স পেত রোহিত আর এই মনোজ তিওয়ারি পেত না। তার ফিটনেসের একটা সমস্যা ছিল, এই জন্যই ধোনি দিত না। সেই জন্য এখন সমালোচনা করছে, গৌতম গম্ভীরের সমালোচনা করছে, তারপর KL রাহুল বাজে খেলছে তাও তাকে খেলানো হচ্ছে, এই জন্য সমালোচনা করছে। অভিমন্যু ঈশ্বরনকে কেন খেলানো হচ্ছে না এই নিয়ে আবার সমালোচনা করছে। IPL-এর দল নিয়ে ওর জন্য বলছিল, ঠিক আছে, IPL-এর সময় সমালোচনা করছিল, আবার ভালো পারফরমেন্স করলে কিছু বলে না। এক একজনে এক এক মত তো। আগেও লবিবাজি হয়ে এসছে, এখনও হয়, এখন কিছু করার নেই। লবিবাজি হলেও তো কিছু করার নেই, দেশের হয়ে খেলে যেই খেলুক না কেন সাপোর্ট করা উচিত বলে আমার মনে হয়।